শুরুতে তুমি 40%ও পারবা না, না পারাটাই স্বাভাবিক। যদি পারো আসলে তুমি ওভার অ্যাডভান্স হয়ে গেছো, হয় তুমি অনেক বেশি মারা খাবা, নাইলে অনেক বেশি ভালো করবা। বেশি ভালো আসলে অনেকে এই বছর এমসি কলেজ থেকে একটা ছেলে, দুইটা ছেলে খুব ভালো করছে, সেকেন্ড আর সেভেন্থ হয়েছে যারা বুয়েটে, ওরা খুব বেশি পারতো। হয় এরকম হবে, আর নাইলে ম্যাক্সিমাম সিনারিও যেটা হয় অনেকে বাদ পড়ে যায়। হয় তুমি খুব ভালো করবা, নাহলে খুব খারাপ করবা। যদি তুমি আজকে যদি তুমি পরীক্ষা দিয়ে দেখো যে আমি তো 80%-এর বেশি পারতেছি, সেই 80% পারাটা তোমার ধরে রাখতে হবে। এবং 2-2.5 বছর তুমি ধরে রাখাটা খুব বেশি কঠিন। ওই যে সামান্য কিছু ওদের মতো খুব কম মানুষই এইটুকু ধরে রাখতে পারে, বাকিরা আসলে পারে না। তো এই ধরে রাখার অভ্যাসটা করতে হবে। এর চেয়ে বেটার হয় আমি 40 থেকে এটা ডেভেলপ করতে করতে শেষ পর্যন্ত 80% যাই, অসুবিধা কি আমার, তাই না? ম্যাক্সিমামে যেটা হয়, বা ম্যাক্সিমামে হচ্ছে কি তোমার শুধু চান্স পাওয়ার জন্যই করতে চাই। কিন্তু যারা মানে এখন থেকে পড়বে ওরা দেখবা যে তোমার ঢাকার টপ তিনটাতেই ওরা অ্যাপ্রোচ করবে, এবং ওদের হবেই ঢাকার তিনটা। ভাইয়ার ইয়ার এক্সামের ইয়াটা আরো বেশি কঠিন ছিল। উনি 60টা দিত 36 মিনিট, 60টা 36 মিনিটে করাই, মাথাটা তো গরম হয়ে যাবে। মেডিকেলের জন্য তোমরা ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশন এখনই নিতে পারো, সামনের ছুটিতে। কি, সেটা হচ্ছে যে তোমাদের আমি বলি আমার এটা আমি তো মেডিকেলে পড়ি না, কিন্তু আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল হচ্ছে গিয়ে এসএসএমসি। এসএসএমসি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, হ্যাঁ। ও যেটা করতো সেটা বলি, ও হচ্ছে তোমার ফিজিক্স যে বইটা আছে না তোমাদের, তোমরা কোন বই পড়ো ফিজিক্সের জন্য? আমাদের ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে, এগুলা তোমরা উত্তর আছে না এমসিকিউ, ওগুলো তোমরা দাগায় ফেলবা সবগুলো এখনই। দাগায় ফেললে তোমার 2 বছরের মধ্যে দেখবা যে তোমার ফিজিক্সের প্রিপারেশন শেষ, এর বেশি একটা লাইনও লাগবে না। ঠিক আছে, একটা লাইনও লাগবে না, বিশ্বাস করো। আমি নিজেও মেডিকেল পরীক্ষা দিছি, আমার 0.25-এর ডিফারেন্স ছিল হওয়ার জন্য। আমি কিন্তু মেডিকেলে তোমার ফিজিক্সের মধ্যে 20-এর মধ্যে 19 পাইছিলাম। কোর্স কারেক্ট করছি কিভাবে? এখন বলতে পারো তোমরা শর্ট সিলেবাস নাই সম্ভবত তোমাদের, আমাদের কিন্তু শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাসের বাইরেও মোটামুটি আহ টোটাল হবে 2 পেপার মিলে 8টা চ্যাপ্টার। তুমি যদি শুধু ইসাক স্যারের বইয়ের পিছনের এমসিকিউ গুলা না বুঝে করে যাও, তুমি এই যে 19-20 পেয়ে যাবা ইজিলি। তুমি ওই জিনিসটা করবা, হ্যাঁ। এই যে ফিজিক্স বইটার এমসিকিউ যেগুলো আছে পিছনে, এগুলো সবগুলা প্র্যাকটিস করে ফেলবা, এটা করলে তোমার ভার্সিটিও হয়ে যাবে। আবার বুয়েট প্রিলি হয় না, বুয়েট প্রিলিতে কিন্তু তোমার ওই জ্ঞানমূলক প্রশ্ন আসে, ওগুলো তোমার হয়ে যাবে। তো তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে এগুলো করে ফেলো, এই যে ফিজিক্স তোমার শেষ হয়ে গেল 19 থেকে, তুমি ধরো এই কাজ করলে মিনিমাম হলে 19 পাবা মিনিমাম। আমি তো বললাম একটা ভুল হয়েছে তো, কারণ আমি এই প্রশ্নটা আসলে বুঝি নাই, কিন্তু 19 20-এর মধ্যে তুমি 19 ইজিলি পাবা। এরপরে যদি আমি বলি তোমার কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি প্রিপারেশনটা তোমাদের কোচিং গুলাতে অনেক কিছু পড়ায়, কিন্তু কেমিস্ট্রিও আসে হাজারি স্যারের বই আছে না, হাজারি স্যারের বই তো সবাই পড়ছো, পিছনে মনে হয় 200 থেকে 300টা এমসিকিউ থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই এমসিকিউ গুলো তোমরা করে ফেলবা, এগুলো খুবই ইজি এমসিকিউ, দাগায় দাগায় করে ফেলবা, দাগায় ফেলবা আনসার, হ্যাঁ। তাহলে তোমার এখানে কেমিস্ট্রি তোমাদের কত থাকে, 25 থাকে। 25-এর মধ্যে 23 তো মিনিমাম পাবা। ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশনটা শেষ হয়ে গেল। আর বায়োলজি প্রিপারেশনটা আমি বলতে পারবো না কিভাবে নেওয়া, তার বায়োলজি প্রিপারেশন তোমরা ওই ইয়ার পর বা ওই এইচএসসির পর ওগুলোই পড়ো, এইচএসসি তে যা যা আসে। আর অবশ্যই বায়োলজির জন্য আলাদা তোমার প্রিপারেশন নিতে হবে যদি মেডিকেলে পড়তে চাও। সেক্ষেত্রে বায়োলজির জন্য অনেক প্ল্যাটফর্মে যুক্ত হইতে পারো। প্ল্যাটফর্মে যুক্ত হইলে তোমরা একটা গাইডলাইন পাবা কেমিস্ট্রি বায়োলজির জন্য, হ্যাঁ। আর কি বাকি থাকে? আর তো মনে হয় ইংলিশ জিকে নিয়ে আসলে আমার বলার কিছু নাই, ওগুলা তোমরা প্ল্যাটফর্মে যে কোনো যুক্ত হইলেই বুঝবা। আর ভার্সিটিতে যদি তোমরা পড়তে চাও, ভার্সিটি, হ্যাঁ, ভার্সিটির মধ্যে কি কি আছে? অবশ্যই ডিউ আছে, সাস্ট আছে। হ্যাঁ, সাস্টকে ইঞ্জিনিয়ারিং ও ক্যাটাগরিতেও রাখা যাবে, অসুবিধা নাই। আমি জেনারেল ভার্সিটি হিসেবে ডিউটাই বলি। ডিউর প্রিপারেশনের জন্য তোমার ওই যে এই যে আমি যে ম্যাথ গুলো দিলাম না, এগুলো ঢাকা ভার্সিটি এই বইটা হচ্ছে কি ডিউর একটা বই, এটা ভার্সিটি কম। হ্যাঁ, তোমরা যদি মানে চাইলে এই যে এই ধরনের বইগুলো আছে না, এই বইগুলো পাওয়া যায় হচ্ছে রাজা মেনশন এর পিছনে, রাজা মেনশনের দোতলায়। রাজা মেনশনের দোতলায় তোমরা এই বইগুলো কিনে ফেলবা। তোমরা যেই যেটাই পড়তে চাও, যেই প্রিপারেশন গুলো আছে ভর্তি পরীক্ষার, সেটা ভার্সিটি হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং, তোমরা তোমাদের বইগুলা কিনবা। এই বইগুলো কিনে অবশ্যই বইয়ের তুমি অর্ধেকও পারবা না, তাই না? অর্ধেকও পারবা না।
তবে তুমি যদি এখন থেকে চেষ্টা করো, তোমাদের তো মনে হয় মাত্র ফার্স্ট টার্ম শেষ হয়েছে, 1.5 বছরের মধ্যে তোমার মোটামুটি এই বইটার উপর ভালো দখল চলে আসবে। তখন দেখবা যে তুমি 75% পারতেছো। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ো, আমিও ফার্স্ট ইয়ারের শুরুতে শুরু করি নাই, বাট তোমাদের এই সময় থেকে আমি বইগুলো কালেক্ট করছিলাম। বইগুলো কালেক্ট করতে রাজা মেনশনের উপরে, সিলেটে সম্ভবত রাজা মেনশনের দোতলায় পাওয়া যায়। তোমরা এডমিশনের বইগুলো এনে ওগুলো সলভ করতে থাকবা, কারণ তুমি যদি সলভ না করো, হ্যাঁ, 2 বছর পর অ্যাটলিস্ট তুমি তো মানে তোমার জন্য খুব ডিফিকাল্ট হবে সবকিছু। হ্যাঁ, এখন তুমি যদি মেডিকেলের ক্ষেত্রে যদি তুমি যদি টপ মেডিকেল ক্র্যাক করতে চাও, তোমার এখন থেকে পড়তে হবে, আর নাইলে তোমার দেখবা যে একটু পিছন দিকে চলে আসবে। ঠিক আছে, চান্স পাবা, চান্স পাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু পিছন দিকে চলে আসবে। তো টপ করার জন্য এখন থেকে পড়া দরকার তোমাদের, যারা ইয়া পড়ছো। আর ভার্সিটির জন্য এই যে বললাম এই বই, এটা প্রিপারেশন নিবা। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের আরো বেশি পড়তে হবে। কিভাবে? ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই তোমার ওই যে একটা বই আছে, নাম কনসেপ্ট বুক, নাম শুনছো না? কনসেপ্ট বুক, অবশ্যই কনসেপ্ট বুক যেটা 6টা আছে, এই 6টা কালেক্ট করে ফেলবা। 6টা বই আছে, এগুলো কালেক্ট করবা। কনসেপ্ট বুকটা কালেক্ট করে কনসেপ্ট বুকের যে টাইম ধরে সলভ করতে হবে, টাইম ধরে না দিয়ে সারাদিন লাগে সলভ করে কোনো লাভ নেই। আজকে তোমাদের আমি এত ইজি কোশ্চেন দিলাম, আমি যদি তোমাদেরকে 15 মিনিট দিতাম, হ্যাঁ, 15 মিনিট দিলে কি হইতো? তোমরা মোটামুটি আমার কাছে মনে হয় তোমরা 13-14 উপরেই পাইতা সবাই, তাই না? 13-14 উপরে পাইতা না? ইজি কোশ্চেন ছিল। কিন্তু তোমরা 10 আসলে ক্রস করতেই পারো না, এই কারণে যে তোমরা স্ট্র্যাটেজিটাই জানো না। আমি কিন্তু তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, আগে জ্ঞানমূলক যদি আমরা করতাম, 4টা জ্ঞানমূলক ছিল না, তাহলে আমরা 1 মিনিটের মধ্যে যদি আমরা 4টা জ্ঞানমূলক সলভ করে ফেলতে পারি, তাহলে তো আমরা 4 মার্ক পেয়েই গেলাম। তো এই যে এই স্ট্র্যাটেজি গুলা, এগুলা তোমার সবগুলো অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। তোমরা আজকে থেকে শুরু করতে হবে না অবশ্যই, এটা সামনের 2-3 মাস থেকে তোমরা উইকে একবার হইলো বাসায় টাইমার সেট করে তোমরা একটা এক্সাম দিবা। এমসিকিউ এক্সাম দিতে বলতেছি আমি, হ্যাঁ। কেন তোমাদের আমি যদি অ্যাডমিশন টেস্ট গুলোর কথা বলি, তোমাদের মেডিকেলেও কিন্তু 100টা এমসিকিউ আনসার করতে হয়, তাই না? টাইম থেকে কত? 60 মিনিট। 60 মিনিটে কিন্তু 100টা আনসার করতে হবে। তার মানে কিন্তু তুমি আসলে কুলাই উঠতে পারবা না 60 মিনিটে যদি প্র্যাকটিস না করো। 60 মিনিটে 100টা এমসিকিউ যাওয়াই তোমার জন্য কঠিন হয়ে যাবে। তুমি যদি আজকে সলভ করো, একটা যে কোনো বছরের প্রশ্ন করো, অসুবিধা নাই তো। তুমি দেখো তুমি কয়টা পারতেছো। তুমি যদি 60টাও না হয়, তার মানে কি তোমার আসলে আরো টাইম দরকার। আবার তুমি যদি, আমি যদি বলি এরপর বলি যদি বুয়েট প্রিলি যেটা হয়, হ্যাঁ, বুয়েট প্রিলি, আগে তো তোমার প্রিলি পাস করতে হবে, এরপরে না তোমার রিটেন। বুয়েট প্রিলিতে তোমার এখানেও 100টা 60 মিনিট। তবে কম্পারেটিভলি তোমার মেডিকেল থেকে এটা অবশ্যই কঠিন, কঠিন এই কারণে এখানে ম্যাথ থাকে, ওখানে জ্ঞানমূলক, এখানে ম্যাথ। এটার জন্য আরো বেশি প্রিপারেশন নিতে হবে বুয়েটের জন্য। আর রিসেন্ট টাইমসে আমি যেটা দেখছি যে তোমার ডিউ এবং সাস্ট, ডিউ এবং শাস্ত্রের প্রশ্ন হচ্ছে কি তোমার মূল বইয়ের উপর যত ভালো দখল, তত ভালো ইয়া হবে। আগে একটা সময় ছিল শাস্ত্রে খুব কঠিন প্রশ্ন আসতো, হ্যাঁ, কিন্তু এই বছর আলাদা হয়ে দেখা যাচ্ছে যে তোমার শাস্ত্রের কোশ্চেনটা ওই মেইন বই যে, মেইন বই থেকেই মোটামুটি আসছে। মেইন বইয়ের যদি তার মানে মেইন বইয়ের প্রিপারেশন যদি আমি ভালো করে নিই, মেইন বইয়ে কি কি আছে? মেইন বইয়ে তোমার আহ, দেখবা যে ইসাক স্যারের বইয়ে বা কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, ইসাক স্যারের বইয়ের একটা হাজারি স্যারের বইয়ে দেখবা যে কালো করে একটা অংশ আছে প্রত্যেক চ্যাপ্টারে। মাঝখানে কালো রঙের একটা অংশ আছে না, বা অ্যাশ রঙের বলতে পারি, এখানে অনেকগুলো লেখা থাকে, অনেক কিছু, হ্যাঁ। এই যে বক্স বক্স করা আছে না, এগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো মেডিকেলে হুবহু আসে, আর এখানে যে ম্যাথ গুলো আছে সেগুলো বুয়েটে হুবহু আসে। রিটেনের জন্য, রিটেনের বইটাই শুধু রিটেন আছে এখন পর্যন্ত, আর ঢাকা ইউনিভার্সিটি রিটেন হয়েছে এইচএসসি স্ট্যান্ডার্ড, ওইটা তুমি পারবা। সাস্টের জন্য মূল বই খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ। ডিউ আর সাস্টের জন্য মূল বই ভালো করতে পারো, আর এগুলোর জন্য মূল বই পড়তে হবে। আর এটার জন্য তোমার লাগবে হচ্ছে গিয়ে স্পিড ভালো লাগবে, বইটার জন্য স্পিড খুব বেশি দরকার, হ্যাঁ। এটা কিন্তু বাড়াইতে হবে এখন থেকেই। আর মেডিকেলের জন্য তোমার আসলে প্র্যাকটিস বেশি দরকার। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমরা একটু সামনে গিয়ে আর একটা বইয়ের নাম শুনবা, এটা হচ্ছে সিক্রেট ফাইলস। তোমরা নাম শুনছো হয়তো, যে একটা আছে ফার্ম, দেখবে যে ওখানে 12-13 হাজার প্রশ্ন থাকে। ওরা যেগুলো সলভ করে ওরা ভালো করে, কারণ হচ্ছে ওরা প্র্যাকটিস করে গেছে। আর বুয়েটের জন্য হচ্ছে তোমার বেশি করে পড়তে হবে। আর ডিউ সাস্ট যদি বলতে পারো, সাস্টকে তুমি আবার এই বুয়েটের প্রিপারেশনেই ফেলতে পারো। সাস্টে যদি, আমি তো জানি না এই বছরের পার্সপেক্টিভে বলতেছে, এই বছর কিন্তু ইজি প্রশ্ন আসছে মূল বই থেকে সাস্টে প্রশ্নের। কিন্তু এমনও হইতে পারে সাস্টে পরের বছর কঠিন প্রশ্ন দিয়ে দিল বুয়েট টাইপের, তখন তোমার
আসলে আলটিমেটলি তুমি যদি বুয়েটের প্রিপারেশন নাও, সাস্টের প্রিপারেশনটা খুব ভালোভাবেই হবে। আর আর ইন্ডিভিজুয়াল সাস্টের প্রিপারেশন নিতে হলে তোমার অবশ্যই মূল বইয়ের উপর দখল রাখতে হবে ভালো, মূল বইয়ের কোনা কাঞ্চি যা আছে। আর ডিউর জন্য হচ্ছে তোমার সাস্টের জন্য তো তোমরা মূলত পড়বা, তোমরা যদি, আর ডিউ তো তোমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আর তো তুমি যদি সাস্টের জন্য খুব ভালো করে পড়ো, আমার কাছে মনে হয় না ডিউর জন্য আলাদা করে পড়ার দরকার আছে। হ্যাঁ, আর বুয়েটের জন্য পড়তে চাইলে তোমার স্পিডের উপর খুব বেশি প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে তোমার মানে বুয়েটে হয়েছে তোমার বলতে পারো যে তুমি যদি প্রিপারেশন নাও খুব ভালো করে। হ্যাঁ, বুয়েটের সিট এখন সম্ভবত 1309টা সিট আছে। হ্যাঁ, 1309টার মধ্যে তুমি যদি প্রিপারেশন মোটামুটি করে নাও, তোমার পজিশন 2000 থেকে 2500-এর মধ্যে আসবে। কিন্তু এই 2000 থেকে 2500-এর মধ্যে থেকে এই 1309 ঢোকাটা খুব বেশি কঠিন। ম্যাক্সিমাম মানুষই আমার চেনা জানা যারা জুনিয়র আছে, ওরা আবার অনেক ভালো ভালো ইয়াতেও পড়ছে, দেখবা যে ওরা এই 1400 থেকে 2000 পজিশনের মধ্যে আটকে গেছে। এই পজিশনটা ক্রস করার এটা হচ্ছে কি, তোমরা যদি ইয়া পড়ো না, সেমি কন্ডাক্টর পড়বা পাইতে পারে, সেমি কন্ডাক্টরে দেখবা যে এখানে একটা ওয়াল থাকে, বিভব প্রাচীর। এই রেঞ্জটা হলো এই বিভব প্রাচীরের মধ্যে, এটা ক্রস করাটা খুব বেশি কঠিন। এই যে তোমার বললাম 1400 থেকে 2000, এটা যদি পার করে ফেলতে পারো তাহলে তো ঢুকেই যেতে পারতেছে। হ্যাঁ, কিন্তু এই অংশটা পার করার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। তুমি যদি দেখো যে মানে তোমাকে মূল বই, তারপরে মূল বই তো পড়তেই হবে, তারপরে এই বইগুলো সলভ করতে হবে, তারপর তোমার স্পিড আসতে হবে, তুমি 36 সেকেন্ড এমসিকিউ করতে পারতেছো কিনা এটার জন্য। আর মেডিকেলের জন্য হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিলে আমার কাছে মনে হয় চান্স পাওয়াটা খুব সহজ। চান্স পাওয়াটা সহজ এই কারণে, ওদের এখন তো মনে সিট কম হবে সামনে, 4030টা আছে ধরলাম আমি, 4030-এ, 4030টার মধ্যেও কিন্তু চান্স পাওয়া খুব সহজ। বাট এখানে চান্স পাওয়া যতটা সহজ, তুমি যদি টপ মেডিকেল যেগুলো বলো, যে আমরা তিনটা মেডিকেল, যেটা ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, এই যে আর সোরারডি, এটা চান্স পাওয়া ততটা কঠিন। এটা যদি চান্স পাওয়ার জন্য এখন থেকেই পড়া লাগবে। কিন্তু 4030-এ আসলে তুমি ওই 3-4 মাস প্রিপারেশন নিলেও চান্স পাবা, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ওই যে তোমার বলে ঢাকার যে 1000-এর মধ্যে যে মেডিকেল গুলো, এগুলোর মধ্যে চান্স পাওয়াটা খুব বেশি কঠিন হবে তোমার বলতে গেলে। আর ঢাকা ইউনিভার্সিটিতে আসলে চান্স পাওয়াটা আহ পড়াশোনার উপরে, ঢাকা ইউনিভার্সিটিতে সিরিয়াল সম্ভবত 4-5 হাজারের মতো যায়, 4-5 হাজারের মধ্যে। 4-5 হাজারের মধ্যে তোমার 100 আছে না, ঢাকা ইউনিভার্সিটিতে 100 পরীক্ষা হয়, এটার মধ্যে তুমি যদি 56 থেকে 60 এরকম মার্ক তুলতে পারো, তাহলে তুমি মোটামুটি চান্স পেয়ে যাচ্ছ। ঢাকা ইউনিভার্সিটি খুব বেশি ডিফিকাল্ট না। এটা একটা বড় কারণ হচ্ছে অনেকে সিট ছেড়ে দেয়, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েও আসলে 1000-এর মধ্যে অনেকেই পড়ে না। তো সেই ক্ষেত্রে অনেকগুলো সিট আসলে বাকি থাকে। আর সাস্টের, আমি সাস্টেরটা বলতে পারতেছি না, আমি সাস্টে আসলে পরীক্ষাটা গত বছর দিতে পারি নাই। তো ভাইয়া সাস্টের সিরিয়াল কত পর্যন্ত দেয়, সাস্টের সিরিয়ালটা? হ্যাঁ, যেমন সাস্টে যে টপ সাস্টে টপ 4টা সাবজেক্ট যেটা আছে না, সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমার একটা ফ্রেন্ড ছিল, 500 535 না 570 এমন ছিল, ওর পার্সপেক্টিভে যদি বলি, সাস্টে এই 4টা সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে মোটামুটি 1000-এর ভিতর থাকতে হবে, এই 4টা সাবজেক্ট। ঠিক আছে, এই 4টা সাবজেক্টটা 1000-ও না, আরো আগে, আমার মনে হয় 800-এর আগে শেষ হয়ে যায়। কারণ আমার যে ফ্রেন্ডটা ছিল, ও ছিল হচ্ছে 530-এর মতো, ও আইপি তে ভর্তি হয়েছে। তার মানে আসলে এগুলো ফিল আপ হয়ে গেছে, বা ও না, ও সিএপি দেয় নাই, ও সিএসসি সফটওয়্যার আগে দিছে, তিনি দিছিল আইপি। তো আসলে 530-এ আইপি পাইছে, তার মানে তোমার সিএসসি সফটওয়্যার পাওয়ার জন্য আসলে 300-এর আগেই থাকা উচিত, বা আরো আগেই থাকা উচিত। যদি সাস্টের পরীক্ষাটা আর একটু কঠিন হয়, তাহলে তখন তোমার কম্পিটিশন আরো বেড়ে যাবে। সাস্টের জন্য হচ্ছে এমসিকিউ প্রিপারেশনটা বেশি নিতে হবে। সাস্টের যদি এমসিকিউ, সাস্টের এমসিকিউ কোথা থেকে পড়বো, সেটা হচ্ছে যে তোমাদের এখন পর্যন্ত আমার কাছে ভালো যেটা মনে হয়েছে, এটা হচ্ছে কি, সিকিউরিটির যে প্রশ্ন ব্যাংকটা ছিল, সিকিউরিটির যে 6 মার্কের এমসিকিউ হইতো না, 6 মার্কসের এমসিকিউ, এগুলা তোমার প্রিপারেশন খুব হয়। এগুলা ওই লেভেলের সাস্টে যেমন আগে 18-র আগে বা 17-র আগে ভাইয়া এই ডিভিজন হতো না, ওই সময় যে লেভেলের কোয়েশ্চেন আসতো এই সিকিউরিটির 6 মার্কের প্রশ্ন, এগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো, এগুলো এমসিকিউ খুবই কঠিন, সিকিউরিটির এমসিকিউ গুলো খুব কঠিন, এগুলো কিন্তু সহজ না। তো এগুলো তোমার আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলার অভ্যাসটা করে ফেলতে হবে। হ্যাঁ, আর তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে অনেক সময়, পড়াশোনা বাদ দিয়েও তুমি অনেক কিছু করতে পারবা। এজন্য তুমি কিছু স্কিল ডেভেলপ করতে পারো চাইলে, অবশ্যই পড়াশোনা বাদ দিয়ে না, কিন্তু স্কিল ডেভেলপ করা উচিত এই কারণে,
সেটা হচ্ছে যে তোমার কিছু সফট স্কিল না থাকলে ভার্সিটিতে তুমি স্ট্রাগল করবে। তুমি তো আলটিমেটলি এডমিশন পার করে একটা ভার্সিটিতে পড়বাই। সেখানে অবশ্যই তোমার ছোট ছোট কিছু কাজ, যেমন গুগল ফর্মস ক্রিয়েট করা। হ্যাঁ, গুগল ফর্মস ক্রিয়েট করে এটার ডাটা কালেকশন করা। ডাটা কালেকশনটা খুব বেশি দরকার, কারণ তোমাদের অনেক ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো সার্ভে করায়। তো সার্ভে টাইপের জিনিসগুলো করার জন্য গুগল ফর্মস তৈরি করতে পারো। বা এই জিনিস, এগুলো তো আমার বলার কিছু নেই, এগুলো অনলাইনে তোমরা সবাই জানো। তবে ফরমোস্ট যে কাজটা তোমাদের বলে দিই, ফরমোস্ট কাজটা হচ্ছে তোমরা যেই জায়গায় পড়তে চাও, হ্যাঁ, আজকে বা ঈদের আগ পর্যন্ত তোমরা এই ধরনের বইগুলা কালেক্ট করবা। কোয়েশ্চেন ব্যাংক বা উদ্ভাসন মেশের যে বইগুলো আছে এগুলো তোমাদের কালেক্ট করতে হবে। কালেক্ট করে তোমরা এটা প্র্যাকটিস শুরু করে দিবা। শুরুতে তুমি 40%ও পারবা না, না পারাটাই স্বাভাবিক। যদি পারো আসলে তুমি ওভার অ্যাডভান্স হয়ে গেছো, হয় তুমি অনেক বেশি মারা খাবা, নাইলে অনেক বেশি ভালো করবা। বেশি ভালো আসলে অনেকে এই বছর এমসি কলেজ থেকে একটা ছেলে, দুইটা ছেলে খুব ভালো করছে, সেকেন্ড আর সেভেন্থ হয়েছে যারা বইটে, ওরা খুব বেশি পারতো। হয় এরকম হবে, আর নাইলে ম্যাক্সিমাম সিনারিও যেটা হয় অনেকে বাদ পড়ে যায়। হয় তুমি খুব ভালো করবা, নাহলে খুব খারাপ করবা। যদি তুমি আজকে যদি তুমি পরীক্ষা দিয়ে দেখো যে আমি তো 80%-এর বেশি পারতেছি, সেই 80% পারাটা তোমার ধরে রাখতে হবে। এবং 2-2.5 বছর তুমি ধরে রাখাটা খুব বেশি কঠিন। ওই যে সামান্য কিছু, ওদের মতো খুব কম মানুষই এইটুকু ধরে রাখতে পারে, বাকিরা আসলে পারে না। তো এই ধরে রাখার অভ্যাসটা করতে হবে। এর চেয়ে বেটার হয় আমি 40 থেকে এটা ডেভেলপ করতে করতে শেষ পর্যন্ত 80% যাই, অসুবিধা কি আমার, তাই না? এই অবস্থা হচ্ছে। আর এটা বললাম আমি তোমরা যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পড়ছো। আর মেডিকেলের জন্য তোমার অবশ্যই এখন থেকে সব বইয়ের অনুশীলনী বা এক্সারসাইজ, এটা খুব বেশি করতে হবে। এক্সারসাইজ, বইয়ের এক্সারসাইজ, আর কিছু লাগবে না। বইয়ের এক্সারসাইজ গুলো খুব বেশি করে করবা। আর আর জিকে ইংলিশ যেটা আছে সেটা তোমাদের অবশ্যই কোনো প্ল্যাটফর্মে এনরোল করতে হবে। নিজে থেকে তোমরা এটা আসলে করতে পারবে না। জিকে আর ইংলিশে যে কোনো প্ল্যাটফর্মে এনরোল করে তোমরা পড়তে থাকো। পড়তে থাকলে দেখবা যে তোমরা যখন ইয়াতে উঠে যাবা তখন তোমাদের টার্গেট থাকবে আমরা ঢাকার 3টাতে পড়তে চাই। আর বাকিরা দেখবা যে ম্যাক্সিমামে যেটা হয়, বা ম্যাক্সিমামে হচ্ছে কি তোমার শুধু চান্স পাওয়ার জন্যই পড়তে চাই। কিন্তু যারা মানে এখন থেকে পড়বে ওরা দেখবা যে তোমার ঢাকার টপ 3টাতেই ওরা অ্যাপ্রোচ করবে, এবং ওদের হবেই ঢাকার 3টা। সেই লেভেলে মানে ওরকম ডিপ নলেজ লাগবে। আবার বুয়েটের জন্য আবার সেম। তুমি যদি বুয়েটেই পড়তে চাও তাহলে তোমাকে এখন থেকে অনেক বেশি পড়া লাগবে, অনেক বেশি। যেমন এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে বেশি টাফ হচ্ছে কি বুয়েটের এডমিশন টেস্টে। হ্যাঁ, বুয়েটের এডমিশন টেস্টটা তোমাদের 3টা স্টেপ তো জানোই। ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, তোমাদের এইচএসসি তে একটা থ্রেশহোল্ড মার্ক পাওয়া লাগবে। সেটা ভ্যারি করে, ফুল সিলেবাসে আমাদের সময় 81%-এ হয়ে গেছে, মানুষ বুঝতে পারছে। বাট এর ঠিক পরের বছর যে এইচএসসি 24 ব্যাচ, ওরা আবার 93%-এর মতোই ওদের লাগছে। এটা কেন লাগছে? আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পুরো পরীক্ষা দিচ্ছি আমাদের সময়। বিগত 3-4-5টা ব্যাচের মধ্যে আমাদের 23 ব্যাচে ফুল পরীক্ষা হয়েছে। ফুল পরীক্ষা হওয়ার কারণে দেখো 81% মার্ক হয়ে গেছে। আর এরপরে তো আবার ওই তোমাদের 2টাতে না কয়টাতে অটো পাস দিছিল, এই জন্য ওদের 93% হয়ে গেছে আবার। তো প্রথমে এই মার্ক তোমার পাইতে হবে। এই মার্ক পাওয়ার জন্য 93% এইচএসসি তে পাওয়া কিন্তু খুব বেশি সোজা না, খুব বেশি কঠিনও না। এমন না যে তুমি ফাঁকা মাঠে দিয়ে তুমি 93% পাবা, এ প্লাস পাবা। এ প্লাস পাওয়া খুবই সহজ ইন্টারমিডিয়েট, কিন্তু এই মার্ক পাওয়ার জন্য তোমার নলেজ লাগবে ভালো লেভেলের। হ্যাঁ, 93% মার্ক পাওয়ার পরে তোমার আবার বসতে হবে হচ্ছে কি প্রিলি। হ্যাঁ, বুয়েট প্রিলিতে হচ্ছে তোমার এখন প্রিলিতে 24,000 মানুষকে বসতে দেয়, আমাদের সময় 18,000 দিত। 24,000-এর মধ্যে 7,000 মানুষকে তারা নিবে প্রিলিতে। এই যে 7,000 মানুষ ইয়া প্রিলি টিকলো, এরা আবার যাবে হচ্ছে কি তোমার রিটেন এক্সাম দিতে। রিটেন থেকে এই 7,000 থেকে কি হবে, 1309 জনকে নিবে। ঠিক আছে, এবং অ্যাপ্রক্সিমেটলি বুয়েটে আসলে সিট খালি হয় না। 1370, 80, 90 এই রেঞ্জে আসলে তোমার সিট শেষ হয়ে যায়। আর আলটিমেটলি তোমার তাইলে দেখা যাচ্ছে যে আসলে আহ এই রেঞ্জেই থাকা লাগবে, 1400-এর আগেই থাকতে হবে, নাইলে আসলে পাবা না। ঠিক আছে, তো এই প্রিপারেশন গুলো নেওয়া শুরু করে দাও। আর বাকি যেগুলো আছে ওগুলোর জন্য তোমার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। বেস্ট প্রিপারেশন যেটা আমি বলি সবসময় সেটা হচ্ছে যে তোমার কম্প্যাক্ট সবকিছুর পড়াশোনাই করো। একসাথে 3টা করা যায় ইজিলি। তোমার তো আমি যদি কথার কথা বলি, তুমি যদি ধরো বুয়েট প্রিলির জন্যই পড়তেছো, বুয়েট প্রিলির জন্য যদি তুমি পড়ো, বুয়েট প্রিলির জন্য তোমার অবশ্যই কিন্তু মেইন বইয়ের এক্সারসাইজ পড়তে হচ্ছে। মেইন বইয়ের এক্সারসাইজ পড়তে হচ্ছে না? আবার তুমি মেইন বইয়ের এক্সারসাইজ করলে তো তোমার বুয়েট প্রিলিও হয়ে যাচ্ছে। দুইটাই কিন্তু হচ্ছে প্রিপারেশন। তাইলে কি আমরা অবশ্যই মেইন বুকের এক্সারসাইজ করবো, আমাদের এটা করতেই হবে।
তাহলে আমাদের প্রিলিও হচ্ছে, প্লাস আমাদের ম্যাথের প্রিপারেশনটা হয়ে যাবে অনেক কিছু অংশে, ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে। আচ্ছা, মেইন বুক আমাদের ফার্স্ট কনসার্ন। সেকেন্ড কনসার্ন হচ্ছে গিয়ে আহ এটা তো তোমাদের ফরজ কাজ, আমি তো বই কিনার আগে টেস্ট পেপার, টেস্ট পেপার আছে না? টেস্ট পেপার তো চিনো, মেট্রিক পরীক্ষা টেস্ট পেপার সলভ করবা। প্রত্যেক চ্যাপ্টার শেষ করলে টেস্ট পেপার করতে হবে। টেস্ট পেপার কিনে প্রথমে দেখবা টেস্ট পেপার গুলা তোমরা তোমাদের এইচএসসির আগে ট্রাই করবা যে টেস্ট পেপার গুলো সলভ করে ফেলার জন্য। টেস্ট পেপারে অনেক কলেজের প্রশ্ন থাকে, হ্যাঁ, এবং অনেক কলেজের প্রশ্নগুলো এই বই থেকেও আসে, এই যে এই ধরনের বইগুলা। তাইলে কি আমি যদি টেস্ট পেপার সলভ করি, আমার কিন্তু এই বইয়ের অনেক ম্যাথ করা হয়ে যাচ্ছে, যেগুলো বাকি থাকতেছে এগুলো আমি কি এই বইগুলা থেকে করে ফেলবো। তাইলে আমি যদি টেস্ট পেপার কিনি, অ্যাডমিশন যে বইগুলো আছে এগুলো আমার প্যারালালি পড়া লাগবে, হ্যাঁ। তা তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই এডমিশন বুক, এডমিশন বইয়ের কথা তো বললাম, এগুলো কিনতেই হবে, এগুলো মাস্ট। এগুলা কিনবা, প্লাস মেইন বইয়ের এক্সারসাইজ, মেইন বই কোনোভাবে বাদ দিবা না। তোমাদের মেইন বই ম্যাথ বই আছে না? ম্যাথের মধ্যে কোন বইটা পড়ো তোমরা? কেতাবুদ্দিন পড়ো, অসীম স্যারের বইটা পড়ো, সুরজউদ্দিন আহমেদ স্যারের বইটা পড়ো। এর মধ্যে কেতাবুদ্দিন স্যারের বইটা করলে খুব বেশি ভালো, মানে ওরা, ভালো যে এই কারণে না, এখানে কমন আসবে। ওই বইটাতে ম্যাথ অনেক বেশি, ওই বইটা ম্যাথ বেশি না। এই কারণে তুমি যদি কেতাবুদ্দিন করো, আমি এইচএসসি পরীক্ষার আগে কেতাবুদ্দিন শেষ করছিলাম এবং এটার বেনিফিট আমি অনেক পাইছি। কোনো জায়গায় মানে সবচেয়ে বেশি এই বইটাই দরকার, কেতাবুদ্দিনের বইটা, কেতাবুদ্দিন স্যারের বইটার অনুশীলনী গুলো করতে হবে। এইচএসসি তোমার যদি প্রিপারেশন খুব বেশি খারাপ থাকে, দেখবা যে কেতাবুদ্দিন স্যারের এখানে একটা ম্যাথ দেয়া থাকলো না, এখানে দেখবা যে এরকম বক্সে করে সাল দেয়া থাকে, সালের ম্যাথ যেটাকে আমরা বলি। তুমি সালের ম্যাথ গুলোই করো, সালের ম্যাথ। তারপরে তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, যেমন দেখবা যে বিআইটি, বিআইটি, হ্যাঁ, আইআইটি এর আগে বাংলাদেশি ফর্ম ছিল বিআইটি, তো বিআইটি 91 সালের ম্যাথ। তো এই ধরনের যত মার্ক করো ম্যাথ আছে গুলোই করো। আর তোমার প্রিপারেশন আরো ধারালো করতে চাইলে তুমি কেতাবুদ্দিন স্যারের বইটা করো, ম্যাথ খুব বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাইলে তো আমাদের তাইলে তিনটা কাজ আমরা পাইলাম। এই কাজটা তোমাদের আসলে জানা থাকা দরকার, সেটা হচ্ছে মেইন বই সবগুলা, মেইন বইয়ের উপর কিচ্ছু নাই। এটা শুধু যে মেইন বই তোমার, মেইন বই পড়ার অভ্যাসটা যে এখন দরকার তাও না। ভার্সিটি তো মেইন, যে ছেলে মেইন বই পড়ে আর যে ছেলে স্লাইড পড়ে তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তোমরা তখন সাইডে পড়াশোনা করো, আমাদের সময় তো এরকম সাইড ছিল না, মেইন বই পড়তাম। আবার ভার্সিটি তো দেখবা মেইন বই সাইড সিস্টেম আছে, মেইন বই অবশ্যই পড়তে হবে তুমি যদি খুব ভালো করতে চাও। মেইন বইয়ের উপর কিচ্ছু নাই, মেইন বই। মেইন বইয়ের সাথে আমরা কি পড়বো, কি বলছিলাম, কোনটা পড়বো? টেস্ট পেপার, হ্যাঁ, টেস্ট পেপার পড়তে পারি। টেস্ট পেপার কিনে ফেলবো, আমরা দুইটা বই কিনবো। টেস্ট পেপার সাথে আমরা এডমিশন বইটা কিনে ফেলবো। কিনবো কেন, আমরা দেখতে চাই কিরকম প্রশ্ন আসে আমাদের, হ্যাঁ। আর কেমনে পড়বো, আমি তো বই কিনলাম, বই কিনে তো পড়া লাগবে, আসলে বই তো সাজায় রাখার জিনিস না। প্রথমে একটা চ্যাপ্টারে তোমরা যে কোনো জায়গায় তো একটা প্ল্যাটফর্ম বা তোমরা যে কোনো জায়গায় তো প্রাইভেট পড়তেছো, যেখানেই পড়তেছো সেটার চ্যাপ্টারটা যখন আমার শেষ হবে, চ্যাপ্টারটা শেষ হবে না একদিন, চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি বাসায় যাব, বাসায় গিয়ে আমি প্রথমে আমার চ্যাপ্টারটা রিভাইজ দিব, হ্যাঁ। আমি প্রথমে চ্যাপ্টার শেষ হলো, কমপ্লিট হইলো, হ্যাঁ, কমপ্লিট হওয়ার পর আমি কি করব, রিভিশন দিব, যা যা নোট করানো হয়েছে, যা যা পড়ছি আমি, সেটা আমি রিভিশন দিব। রিভিশন দেওয়ার পর আমি টেস্ট পেপার খুলবো। টেস্ট পেপার আমার এডমিশনের আগে তো আমার এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে, আমি টেস্ট পেপার খুলবো। টেস্ট পেপার খুলে দেখবো যে আমি কয়টা পারতেছি। টেস্ট পেপারের মধ্যে পার্থক্য আছে, আমার প্রথমে বোর্ড প্রশ্ন করা লাগবে, বোর্ড কোশ্চেন গুলো করা লাগবে না? বোর্ড কোশ্চেন গুলো করার পর এরপরে আমি কলেজের প্রশ্ন করবো। টেস্ট পেপার করা হয়ে গেলে আমার প্রিপারেশন 90% হয়ে যাবে এক চ্যাপ্টারের উপর, এর বেশি আসলে না। এরপর আমরা আমাদের ডেস্টিনেশনের এডমিশন বইগুলা দেখবো। এডমিশন বইয়ে দেখবো যে কি কি টাইপের কোশ্চেন আছে, আর যেগুলো আমি পারি না সেগুলো আমি সলভ করে ফেলবো। উত্তর দেখে হইলেও করা উচিত, কারণ কি আসলে তোমার এখনই সেই লেভেলে এক্সপার্টাইজ আসে নাই যে আমি নিজে থেকে করবো ম্যাথ গুলা, হ্যাঁ। ঠিক আছে, তো তোমাকে আজকে যদি আমি 15টা এমসিকিউ গুলা ক্যালকুলেটর ছাড়াই করতে দিতাম, সেক্ষেত্রে হয়তো তুমি আরো কম পাইতা তোমরা, তাই না? কিন্তু ক্যালকুলেটর দিছি কারণে তোমাদের সেই লেভেলে এক্সপার্টাইজ আসে নাই এখনো। কিন্তু তুমি এডমিশনে যেতে যেতে দেখবা ক্যালকুলেটর ছাড়াই তুমি 12-13 পাইতেছ, তাই না? তা আমি এই কাজগুলো করবো, রিভিশন দিব, টেস্ট পেপার কিনবো, দেন করবো। এরপর আমি এডমিশনের বইগুলো করবো, আমি যে এডমিশনে যাইতে চাই সেই এডমিশনের বইগুলো আমার পড়তেই হবে। এগুলা এই সিরিয়ালে যদি তুমি পড়ো, তোমার আসলে সারাদিনে খেয়ে দিয়ে অনেক সময় থাকবে। কারণ একটা চ্যাপ্টার যখন তুমি কমপ্লিট করবা, এটা করতে তোমার মোটামুটি 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার বেশি লাগবে না টেস্ট পেপারের সলভ করতে, কারণ তুমি মোটামুটি সবগুলো পারোই। আর এটা করতে তোমার 1 ঘন্টার বেশি লাগবে না। কারণ তুমি দিনে 2.5 ঘন্টা খরচ করলে এক চ্যাপ্টারের পিছনে, 2.5 ঘন্টা কি, রাত 11টায় বসলা চ্যাপ্টার মধ্যে শেষ।
11টা 12টা, তাহলে কি হলো তোমার? দেখবা যে তোমার এইচএসসি লাস্ট আস্তে আস্তে তোমার অনেক ভালো প্রিপারেশন হয়ে গেছে। সেক্ষেত্রে তখন আর তোমার কোনো, যে তুমি এক জায়গায় ভালো জায়গাতেই ভালো পজিশনেই পাবা। তো এইগুলা করেও এই যে এই জিনিসটা খালি দেখে বললাম আর কি। রিভিশন দিতে হবে, টেস্ট পেপার কিনতে হবে, টেস্ট পেপার কিনতে হবে, অ্যাডমিশনে বইগুলো পড়তে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আরো ভালো, যদি টাইমার সেট করে তোমরা করতে পারো, এটা উচিত টাইমার করে সেট করে। আজকে যেমন তোমার 7 মিনিট দিলাম, তুমি একটা স্ট্র্যাটেজি শিখলে আজকে যে না আমি তো জ্ঞানমূলক গুলোই আগে দাগাবো, এরপরে আমি ম্যাথ। কখনোই আমি আগে ম্যাথ দাগাবো না, আগে জ্ঞানমূলক দাগাবো। আমি স্ট্র্যাটেজিটা, আদনান ভাই আমাকে খুব স্ট্রিক্টলি এই এক্সাম গুলো দিতে বলতো। ভাইয়ার ইয়ার এক্সামের ইয়াটা আরো বেশি কঠিন ছিল। উনি 60টা দিত 36 মিনিট, 60টা 36 মিনিটে করাই। মাথাটা তো গরম হয়ে যাবে প্রথমে, তো মাথা যে আজকে আজকে কি মাথা গরম হয়েছে প্রশ্ন দেখে? প্রশ্ন দেখে না, আজকে তো খুব ইজি ছিল, বা টাইম দেখে তো মনে হয়েছে যে না একটু উল্টা পাল্টা হয়েছে। আস্তে আস্তে এই অভ্যাসটা হয়ে যাবে। 7-8 মিনিটে সলভ করতে হলে তুমি দেখো, সব এডমিশন টেস্টে 100টা কোয়েশ্চেন থাকে, কিন্তু সময় দিচ্ছে 1 ঘন্টা আমার। আমার কিন্তু এইচএসসির মতো 60টার জন্য, এই 100টার জন্য 100 মিনিট সময় দিচ্ছে না। তাহলে কি আমার সময়ের এটা শিখতে হবে না? তাহলে এই কাজগুলো তোমরা করো আস্তে আস্তে। এটা করলে হয়ে যাবে। আর যেটা বললাম, বইগুলা কিনো, টেস্ট পেপার কিনো, করতে থাকো। হ্যাঁ, এগুলো করলে দেখবা যে তোমার কলেজে যে, বললাম না কলেজে তো ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে, টের পাইছো কি কি হয়। এগুলো করতে থাকলে আস্তে আস্তে তোমাদের ইয়াটাও বাড়বে, কলেজের র্যাঙ্কও ভালো হবে। কলেজের র্যাঙ্ক ভালো আসলে তোমার কনফিডেন্স হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রতিটা কলেজের 1 থেকে 20-এর মধ্যে যারা থাকে, ওরাই মোটামুটি ভালোই করে, ওরা কখনোই খারাপ করে না। 1 থেকে 20-এ যারা, তারা সবসময় সব জায়গাতেই তোমার 1000-এর ভিতরেই থাকে। তো কলেজে 1 থেকে 20-এর মধ্যে থাকলে আমার মনে হইলো কি যে না আমিও তো সেই পটেনশিয়াল আমার হয়ে গেছে। 1 থেকে 20 বলো বা 50-এর মধ্যেই বলো, হ্যাঁ, এই এই রেঞ্জে আর কি। 50-এর মধ্যে একটা, প্রতি কলেজে 300-400 জন মানুষজন পড়ে, সে মধ্যে আমি টপে থাকি। আস্তে আস্তে দেখবা যে তোমার এই ভালো হয়ে যাবে। তো এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এখন হয়েছে কম্পিটিশন অনেক কঠিন হয়ে গেছে। কঠিন হয়েছে এই কারণে, আগে যেমন আমাদেরও আগে 5-7 বছর আগে যারা প্রিভিলেজ কলেজগুলো, শহরের কলেজে পড়তো ওরাই ভালো করতো, কিন্তু এখন তো অনলাইন প্ল্যাটফর্ম চলে আসছে, এখন সবাই ভালো করে। এখন একজন মানে আর একটু যে কম প্রিভিলেজড এলাকার একজন ছেলে যদি অনলাইন ইউটিলাইজ করতে পারে, আমার কাছে মনে হয় সে এনডিসি টপ 100-কেও মানে ইয়া করতে পারবে, কম্পিটিশনের জন্য ফাইট করতে পারবে। এনডিসি টপ 100 মানে ওরা তো সবচেয়ে বেশি প্রিভিলেজ কন্টেন্টের দিক দিয়ে, ওদেরকেও তারা কম্পিটিশন একসাথে কম্পিট করতে পারবে সেখানটাও, মানে তুমি যদি ইউটিলাইজ করতে পারো আর কি। তবে তোমার এই কাজগুলো করতে হবে, এগুলো না করলে অনেক সমস্যা হবে। বাংলা, বাংলার জন্য আমি বলি, আহ আমি তো কলেজে আহ, পড়তে বাংলা পড়ছিলাম। বাংলার জন্য হচ্ছে তোমার কমন আসে প্রশ্ন। বাংলা সেকেন্ড পেপারের কথা বলি, একদম হুবহু বোর্ড প্রশ্ন আসে। মানে একদম তুমি ব্যাকরণের কিছুই বোঝা লাগবে না, কিন্তু তুমি ফুল মার্কই পাবা। তাহলে তো টাইম লাগবে না তো। এটা তোমার হচ্ছে কলেজের, এটার জন্য তুমি কলেজের পরীক্ষাগুলো কাজে লাগাতে পারো। কলেজে 4টা পরীক্ষা হয়, 4টা পরীক্ষায় ভালো ভালো সিলেবাস শেষ হয়। তো কলেজের পরীক্ষার আগে তোমার বোর্ড প্রশ্নগুলা যেগুলো আছে এগুলো ঠাডা মুখস্থ করতে হবে। ঠাডা মুখস্থ কিভাবে? তোমাদের সমাস আছে, সমাস পড়ছো? হ্যাঁ, সমাস আছে, সমাস অনেকগুলা মুখস্থ করতে হবে। তুমি যে কোনো একটা গাইড বই কিনে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা মুখস্থ করতে থাকো। সমাসের ব্যাকরণ, সমাস কিন্তু খুবই একটা রকেট সায়েন্সের মতো জিনিস, কঠিন। সমাস অনেক কঠিন, কিন্তু সমাস কিন্তু তোমার বোঝার দরকার নেই। আমি যদি আনসারই মুখস্থ করে ফেলি ডিরেক্ট, তাহলে আমার সমাস বোঝার কি দরকার? তুমি যদি সমাস মুখস্থ করে ফেলতে পারো, তোমাদের পাঞ্জিরি বইয়ে হয়তো 6-7 পৃষ্ঠা সমাস থাকে। তুমি ধরো 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগে তোমার সমাস মুখস্থ করতে হবে। একদম মানে এগুলো দেখতে দেখতেই মুখস্থ হয়ে যাবে। কারণ তুমি যদি এগুলো করো, আর তোমাদের আসে বানান, বানান আসে, উচ্চারণ আসে। বানান উচ্চারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হুবহু মুখস্থ, খাতায় লিখে রাখবা, ওগুলো আসবে ওগুলাই লিখে দিবা। এখন উচ্চারণের নিয়ম তুমি কিভাবে বুঝবা? তোমার তোমার তুমি তো আর সেই লেভেলে এক্সপার্ট না, বাংলা ব্যাকরণে কেউ এক্সপার্ট এটা বুঝবাও না তুমি কেমনে করে। তুমি আনসার গুলো মুখস্থ করে ফেলবা। এরপরে আসতেছে সমাস, আর কি যেন আছে তোমাদের? হ্যাঁ, আইসিটি। আইসিটি হচ্ছে তোমার আইসিটি হচ্ছে আসলে আমার কাছে মনে হয় এইচএসসি লেভেলে একটু হাইপ সাবজেক্ট আইসিটি। হ্যাঁ, আইসিটি তে তুমি যদি নাম্বার সিস্টেম পারো আর প্রথম 2টা পারো, তুমি এ প্লাস পাবা, 90%-এর উপরই পাবা মার্ক। এই 3টা থেকে বেশি কোয়েশ্চেন আসে। এবং আমি যেটা দেখছি এইচএসসি পরীক্ষায়, যারা এই 3টা চ্যাপ্টার থেকে আনসার করছে, ব্যাপারটা খুবই আনফরচুনেট হইলেও ওদের নাম্বারই বেশি ছিল। কারণ এইচএসসি লেভেলে যে টিচার, ওনারা তো কেউ আইসিটি থেকে নিয়োগপ্রাপ্ত না।
ওনারা সবাই সার্টেন সাবজেক্ট থেকে আর কি জাস্ট কিছু কোর্স করার মাধ্যমে ওনারা আইসিটি প্রশ্ন করে। তুমি নাম্বার সিস্টেমটা যদি খুব ভালো করে পারো, তিনটা সিকিউ আনসার করতে পারবা, ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার থেকে আনসার করতে পারো। আর সি প্রোগ্রামিং এন্ড আর হচ্ছে গিয়ে কি জানি এটা, ওয়েব ডেভেলপমেন্টের একটা চ্যাপ্টার আছে, আর একটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এগুলো করতে পারো। প্রথম প্রথম মনে হবে যে ওগুলা থেকে আনসার করলে মার্ক খুব বেশি পাবো, কিন্তু এইচএসসি পরীক্ষায় আসলে এটা হয় না। এইচএসসি পরীক্ষায় থিওরি লিখলে স্যাররা ভালো বুঝে। তা আমি দেখছি, বাট আমি নিজেও সি প্রোগ্রামিং আনসার করছি, এইচটিএমএল আনসার করছি। আমাদের সময় তো আবার 50 মার্কের আইসিটি পরীক্ষা হয়েছে, কিন্তু আমার মার্ক আসছে কম। আমি পাইছিলাম মনে হয় 92। বাট যারা ওগুলো আনসার করছে ওরা এখন 97, 98, 99 করে পাইছে। খালি লিখছে ওরা, ওরা ওরা পড়েও নাই, ওরা জানেও না এই সি প্রোগ্রামিং কি জানে। ওরা নাম্বার সিস্টেম পড়ছে আর প্রথম দুইটা থেকে লিখে দিচ্ছে। তো এগুলো আস্তে আস্তে সময় মতো বুঝতে হবে। আর ইংলিশটা খুব ভালো করে পড়তে হবে। ইংলিশে তোমার এডমিশন, সব এডমিশন টেস্টে ইংলিশ আছে। প্লাস ইংলিশের একটা গ্রেড লাগে তুমি কিছু কিছু ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, আবার ইন্টারমিডিয়েটও। তো ইংলিশটা তোমার, আমি বলবো যে যে কোনো একটা কারো কাছে প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বা যে কোনো কারো কাছে পড়লে ভালো হয়, নিজে থেকে না পড়ার থেকে। কারণ অনেক কঠিন জিনিস আছে ইংলিশে। আমার কাছে ইংলিশ সেকেন্ড পেপারটা বেশ কঠিন মনে হয়। তো গ্রামার গুলো বোঝার জন্য যে কোনো জায়গায় পড়া উচিত। বাংলা পড়া লাগবে না, আইসিটি পড়তে চাইলে পড়তে পারো। আইসিটি পড়া লাগবে আসলে তোমার, কারণ হচ্ছে তুমি ওই চ্যাপ্টার গুলো নিজ থেকে বুঝবাও না, নাম্বার সিস্টেম আর কি। আর বায়োলজি, যদি তুমি ইয়া হও তাহলে বায়োলজি সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাওয়া। সেটা তোমাকে মানে লং টাইম একটা সার্ভ করবে। আর ফিজিক্স কেমিস্ট্রি তো তোমরা অলরেডি পড়তেছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সেক্ষেত্রে তার সাজেশন নাই। ম্যাথের জন্য খুব বেশি প্র্যাকটিস করতে হবে, এই এর বেশি কিছু লাগবে না। তবে কষ্ট করতে হবে এই আর কি। এটা এই যে যে কাজগুলো দিলাম, দেখতে সোজা মনে হইলো, তোমার টেস্ট পেপার বন্ধু যাইতেই কঠিন অবস্থা খারাপ হয়ে যাবে। টেস্ট পেপার বন্ধু যাইতেই, আর এডমিশন তো আর একটু পরে আসবে। বাট তুমি যদি এই সার্কেলটা কভার করে ফেলতে পারো, সেই হবে, অসুবিধা হবে না। ঠিক আছে। আর তোমাদের কোনো কোয়েরি থাকলে তুমি তো আমাকে চিনো, আমাকে বলতে পারো। আমার নাম জানো? অফ করবো? আচ্ছা আচ্ছা। আমার নাম জানো? শাওয়াব। 23 ব্যাচের আমি, কিন্তু তোমাদের থেকে সিনিয়র 3 বছরের। তো এই তো। আচ্ছা, পরিচয় তো জানো, যেহেতু আমার নাম জানো। আমি আমি ইয়াতে আছি, বুয়েট আইপিতে আছি। তো এখন আমাদের টার্ম ফাইনাল শেষ, আমি ছুটিতে আজকে আসছি। তো এই, ও এডমিশনের রেজাল্ট, আচ্ছা এডমিশনের রেজাল্ট তোমরা দেখতে পারবা। আমার এডমিশনের রেজাল্ট যদি বলি, হ্যাঁ, আচ্ছা এডমিশনের রেজাল্ট যদি আমি বলি, আমার বুয়েটে আমি আসছি আইপি তে। বুয়েট আইপি ডিপার্টমেন্টে আছি। আমার পজিশন ছিল হচ্ছে কি 914 বুয়েটে। আমি এরপরে আমাদের সময় সিকিউরিটি এক্সাম হইতো, সিকিউরিটি এক্সাম হইতো, ওইটাতে আমি ছিলাম হচ্ছে 186। ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম 535। আর এমআইএসটি তে ছিলাম হচ্ছে আমি 963। আর নৌবাহিনীর একটা ইউনিভার্সিটি আছে, তোমার যেটা মেরিটাইম ইউনিভার্সিটি, হ্যাঁ ওইটার না, ওইটাতে ছিলাম আমি হচ্ছে গিয়ে তোমার 43। আমি এই কয়টাতে আমি, আর এই কয়, হ্যাঁ মেডিকেলটা বলতেছি, আর একটাতে আমি পার্টিসিপেট করছিলাম, এগুলোতে সব পার্টিসিপেট করছি। আর মেডিকেলে আমার মার্ক ছিল হচ্ছে 65.75। কাটমার্ক ছিল হচ্ছে গিয়ে 66.5 or 25, এরকম। আমি আসলে একদম বাসায় এসে বুঝছি যে তোমাদের কাছে যে বললাম অনুশীলনীর বইগুলা, এগুলো যদি তুমি করো তাহলে তো হয়তো তোমার এখান থেকে আরো বেশি। আমি তো কোনো প্রিপারেশন ছাড়াই চলে গেছিলাম, কিন্তু আমার পরে মনে হয়েছে আমি যদি অনুশীলনীরাও জাস্ট একবার দেখতাম, তো অ্যাটলিস্ট আরো 5-6টা বেশি পারতাম। তো অনুশীলনী না দেখার কারণে আমি আসলে এগুলো পারিনি করতে গিয়ে। যা মাথার মধ্যে যা ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো পারতাম আমি এইচএসসি তে। আমার কলেজে রেজাল্ট খুবই ভালো ছিল। তো সেই হিসাবে আমি বায়োলজিতে মোটামুটি, ওইবার খুব কঠিন প্রশ্ন আসছিল। টপ মেডিকেল ক্যান্ডিডেট যারা, ওরা মোটামুটি 30টার মধ্যে 21টাও সলভ করতে পারে না, সেখানে আমার হয়েছে গিয়ে 22টা। আমার 22টা হয়েছে। একটা কোয়েশ্চেন ছিল সয়াবিন তেলের বোতলে, না না কি জানি ছিল, একটা অলিক অ্যাসিড না কি জানি একটা কোশ্চেন ছিল। অলিক, অলিক অ্যাসিড, না না অলিক অ্যাসিড তো অলিভ অয়েল নাকি, না না অলিভ অয়েল তো জলপাইয়ের তেল। অলিক অ্যাসিড না, আচ্ছা কি জানি একটা অ্যাসিড জাতীয় একটা, সয়াবিন কোথায় পাওয়া যায়, মানে অনেকগুলো অপশন ছিল। তা আমি কোনো এককালে সয়াবিন তেলের বোতলে ওই অপশনটা দেখছিলাম, আমি ওটা দাগাইছি, এটার কারণে আমার 22টা আসছে। কিন্তু যারা বই পড়ছে তারা তো ওই প্রশ্নটা আননোন পাইছে। তো সেক্ষেত্রে আসলে সলভ করার মতোই 22-23টাই ছিল, আমার 22টা হয়েছিল। তা আমি, আমার যে সমস্যাটা হয়েছে, আমি জিকেতে এক, আমি মনে হয় 10টার মধ্যে একটা পারছি, একটা। কোনটা পারছি? প্রথম আবিষ্কৃত বাংলা সফটওয়্যার কি, পিপিলিকা, এটাই পারছি, বাকি 9টাই নেগেটিভ।
চলে গেছে শেষ। আমি তো এমনি গেছিলাম একটু মানে মজা করতে গেছি, এমন মজা হয়ে যাবে যে 65 একবারে এই রেঞ্জে চলে আসবো, তাইলে আসলে পরে মনে হচ্ছে না আর একটু সিরিয়াস দিলে ভালো হইতো। তাহলে আমার এই যে 5টা দিলাম সাথে 6টা হয়ে যেত। এইটা পারি নাই। আর ইংলিশ বললাম না, ইংলিশ খুব কঠিন। ইংলিশে আমি 10টা এই 10টাও না, ইংলিশে মনে হয় 15টা থাকে। 15টার মধ্যে আমি মনে হয় 2 থেকে 3টা পারছি, বাকি সবগুলো নেগেটিভ হয়ে গেছে। তো এই কারণে আর কি আমার ডিজাস্টারটা হয়ে গেছে এখানে, কিন্তু আমার বায়োলজি পারা সত্ত্বেও আসলে হয় নাই। তো এটার জন্য আর কি বলতেছে। আর বাকি যেগুলো আছে না এমআইএসটি, এমআইএসটির জন্য তো, এমআইএসটি তে আমি 963 হওয়ার মতো ছিল না, কারণ আমি এমআইএসটি পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম। বাট ইংলিশে কিছু পারি নাই। এই ওই যে বললাম ইংলিশ গ্রামার, আমি তো প্রিপারেশন নিছি বুয়েটের, বুয়েটে তো ইংলিশ আসে না। তো এই জন্য আমি এমআইএসটি একটু পিছিয়ে গেছি। আর সিকিউরিটি ইংলিশটা ইজি ছিল, এই কারণে পজিশনটা এরকম আসছে। ঢাকা ইউনিভার্সিটি বায়োলজি বললাম, বায়োলজি খুব ভালো পারতাম, এই বায়োলজির কারণে তোমার এই 535 চলে আসছে। আর বুয়েটে তো বুয়েটই, আর তারপরে তো আর বলে ইয়া নাই। আর এই প্রিপারেশন, মানে এই কাজগুলো করলে তোমার এরকম হবে, এর চেয়েও ভালো হবে, এর চেয়েও একটু খারাপ হইতে পারে, বাট এই কাছাকাছি অর্থাৎ তোমার সবকিছুতেই তোমার 1000-এর আশেপাশেই থাকবা তুমি, যদি এই কাজগুলো করো। 1000-এর আশেপাশে করলে তুমি সব জায়গায় চান্স পাইতেছ, তাই না? সেক্ষেত্রে আসলে কোনো প্যারা হবে না। তো আমাদের টার্গেট হওয়া উচিত 1000-এর মধ্যে থাকা, যে কোনো অ্যাডমিশন টেস্টে দিলাম। আমি আহ কথার কথা 5000তম হয়ে আসলে আমার তেমন কোনো জাগতিক লাভ নাই। 5000তম হয়ে আমি শুধু চান্সই পাবো, বাট একটা তো ভালো বলার জন্য হইলেও তোমার 1000 টার্গেট করা উচিত। চান্স পাওয়ার জন্য তো খুবই ইজি। তুমি যদি মানে আমার কাছে মনে হয় বুয়েট ছাড়া বাকিগুলোতে তো অনেক সিরিয়াল যায়। বুয়েটে হয়তো তোমার 1500-এর আগে শেষ হয়, 1300-এর আগে। বাকিগুলোতে তোমার 4-5000 পর্যন্ত সিরিয়াল যায়। 4-5000-এর জন্য তুমি যদি 3 মাস ডেডিকেটেডলি পড়ো, তাও তোমার চান্স হবে, কোনো আসলে প্যারা হবে না। কিন্তু আমাদের তো মানে ভালো করা উচিত, টার্গেট হবে 1000-এর ভিতর থাকতে। 1000-এর ভিতর থাকতে হলে তোমার এগুলো করতে হবে। তাহলে যাও এই কাজগুলো করো, কিনো বই টই, এটাই ভালো হবে। ঠিক আছে। হ্যাঁ।